কাঁসার ঘন্টার মতো বেজে উঠল জোরালো কণ্ঠস্বর। টু বি। কে? চমকে উঠল কিশোর। শোনার জন্য রবিন আর মোসাও কান পাতল। অর নট টু বি। রবিন বলল, কে জানি পদ্মবমি করছে। জুনের চমৎকার রোদেলা দিন, হাতে কাজকর্ম নেই। বনের ভেতরে বেড়াতে এসেছে 3 গোয়েন্দা, সাথে করে খাবার নিয়ে এসেছে। লাঞ্চটা এখানেই সারবে। খাবার খুলে সবে খেতে বসেছে, এই সময় এই কাণ্ড। দ্যাট ইজ দ্য কোশ্চেন, বলে চলেছে কণ্ঠটা। না না, পদ্ম নয়, ভুরুকুচকে বলল কিশোর। হ্যামলেটের ডায়লগ, 3য় অঙ্কের প্রথম দৃশ্য। আত্মহত্যা করতে চলেছে হ্যামলেট। মনে হয় কোনো হতাশ অভিনেতার কাজ। অভিনেতা না ছাই, মুসা বলল। আমার তো মনে হচ্ছে পাগল। গমগম করে উঠল কণ্ঠটা। টু ডাই, টু স্লিপ, নো মোর। অবাক কাণ্ড, রবিন বলল। কিন্তু চলো তো দেখি। উঠে পড়ল কিশোর। পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো নদীর দিকে। অনিচ্ছা সত্ত্বেও তাকে অনুসরণ করলো রবিন। কণ্ঠটা বলছে, ফর ইন দ্যাট স্লিপ অফ ডেথ হোয়াট ড্রিমস মে কাম। এবার সত্যি সত্যি গায়ে কাটা দিচ্ছে আমার। মুসার কণ্ঠে অস্বস্তি। নদীর একটা বাঁকের কাছে পৌঁছে গেছে ওরা। সামনে একটা কাঠের সেতু ঝুলে রয়েছে যেন নদীর উপর। যে কোনো মুহূর্তে ঝুপ করে খসে যেতে পারে। খুঁটিগুলোর অবস্থা করুন। সেতুর মাঝের অনেক কাঠ নেই, কিছু কিছু জায়গা থেকে সরে গিয়ে ঝুলছে। নাড়া লাগলেই খুলে পড়ে যেতে পারে। দুপাশে দড়ির রেলিং। নদীতে তীব্র স্রোত। মাথা খারাপ না হলে ওই সেতু দিয়ে এখন নদী পারাপারের চেষ্টা করবে না কোনো মানুষ। কিন্তু লোকটার বোধহয় মাথাই খারাপ। সব চুল সাদা, কালো পোশাক পরনে, দাঁড়িয়ে রয়েছে সেতুর মাঝখানে, চোখ আর এক দিকে। বলল, ফর হুড বিয়ার দ্য হুইপস অ্যান্ড স্কর্নস অফ টাইমস। বদ্ধ উন্মাদ, ফিসফিসিয়ে বলল রবিন। বলে কি শুনছো? দুহাত উপরে তুলে ফেলেছে লোকটা। চলার গতি বাড়ালো কিশোর। বলল, শুনেছি হ্যামলেট এ সময় জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে। হোয়েন হি হিমসেলফ মাইট হিজ কোয়াইটাস মেক উইথ। কি করার ইচ্ছে ওর? বুঝতে পারছে না রবিন। জানি না। আ বেয়ার বটকিন। বেয়ার বটকিনটা আবার কি জিনিস রে বাবা? মুসার প্রশ্ন। সেতুর দিকে দৌড়াতে শুরু করেছে কিশোর। একটা ড্যাগার, ছুরি। লোকটা সত্যিই কিছু করবে। চেঁচিয়ে উঠল মুসা। না না, কিছু করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। চমকে ফিরে দেখালো লোকটা। 3 গোয়েন্দাকে দৌড়ে আসতে দেখল। মুখে অসংখ্য ভাঁজ, বয়সের, চেহারা বিধ্বস্ত, কিন্তু মাথার চুল সব ঠিক আছে, এলোমেলো নয়। একঘেয়ে গলায় বলল, আমাকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই, সব শেষ হয়ে গেছে। নিজের হাতেই জীবন দিয়ে দেবো আমি। ঝট করে একটা ছুরি বের করলো, তুলে আনলো বুকের উপর। কিশোর বুঝল সেতুতে চড়ার সময় নেই। নদীর কাদাটে ঢালু পাড়ে ধপ করে বসে পিছলে নেমে গেল একটা খুঁটির কাছে। ইন্টু দ্য গ্রেট এভারলাস্টিং আই কমেন্ড মাই স্পিরিট। ভারী গলায় চিৎকার করে উঠে ছুরিটা বুকে বসাতে তৈরি হলো লোকটা। না! গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল রবিন। নড়বড়ে খুঁটিটা 2 হাতে চেপে ধরল কিশোর। গায়ের জোরে ঝাঁকাতে শুরু করলো। ক্যাচ ম্যাচ করে দুলে উঠল পুরনো সেতু। তাল সামলাতে না পেরে তাড়াতাড়ি একদিকে দড়ির রেলিং আঁকড়ে ধরল লোকটা। ঝুলে থাকা কয়েকটা তক্তা খসে পড়ল পানিতে। ঝাঁকিয়ে চলেছে কিশোর। মরাত করে ভাঙলো সেতুর একটা বিম। পুরনো আরেকটা বিম ভার রাখতে পারল না, ভেঙে গেল ওটাও। বিকট শব্দ করে ঝটকা দিয়ে পড়ে গেল সেতুর এক প্রান্ত। দড়ি টড়ি কোনো কিছু ধরেই আর কাজ হলো না। সামলাতে পারল না লোকটা, ঝপাং করে পড়লো পানিতে। ছুরিটা তখনও ধরে রেখেছে শক্ত করে। ডুবে যাওয়ার আগে লোকটার রক্ত পানি করা চিৎকার প্রতিধ্বনি তুলল নদীর 2 তীর আর পাহাড়ে। মাঝপথে থেমে গেল চিৎকারটা, যেন গলা টিপে থামিয়ে দেওয়া হলো। আতঙ্কিত চোখে মুসা দেখল তীব্র স্রোত লোকটাকে ভাসিয়ে নিয়ে আসছে তার দিকে। চলে যাবে, মরবে, পাথরে গিয়ে বাড়ি খাবে। মুসার চিৎকার কানে পৌঁছলো কিনা বোঝা গেল না।
তবে কোনো মতে মাথা তুলল লোকটা। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না। নাকে মুখে পানি ঢুকে গেল বোধহয় ওর। প্রায় একই সঙ্গে পানিতে ডাইভ দিল 3 গোয়েন্দা। মাথা তুলল লোকটা, আবার ডুবে গেল। এরই মাঝে পলকের জন্য নজরে পড়ল তার আতঙ্কিত দৃষ্টি। তীব্র স্রোত ঠেলে তার কাছে পৌঁছলো ওরা। হাত বাড়িয়ে কাঁধ ধরতে গিয়েও ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল মুসা। মুখ সরালো। আর একটু হলেই তার গাল চিরে দিয়েছিল ছুরির তীক্ষ্ণ ফলা। কাছেই তো যেতে পারছি না, বলল সে। শান্ত হন স্যার, অনুরোধ করলো কিশোর। হাত নাড়বেন না, চুপচাপ ভেসে থাকার চেষ্টা করুন। আমি সাঁতার। আবার পানির নিচে ডুবে গেল লোকটার মাথা। লোকটা সহযোগিতা করতে পারবে না, চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে, বুঝল মুসা। হঠাৎ 4 হাত পায়ে জোরে একটা ধাক্কা দিয়ে আগে বাড়ল। লোকটার বুক জড়িয়ে ধরল। লাথি মেরে ঝাড়া দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো যেন লোকটা। ছুরি নাচালো অনিশ্চিত ভঙ্গিতে। সাবধান, চেঁচিয়ে মুসাকে সাবধান করলো কিশোর। ডান হাতে লোকটাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে লোকটার ডান কবজি চেপে ধরল মুসা। একটা বিশেষ দুর্বল জায়গায় বুড়ো আঙুল দিয়ে চাপ দিতেই নিমেষে খুলে গেল ছুরি ধরা আঙুলগুলো। পানিতে পড়ে গেল ছুরিটা। ইতিমধ্যে দুর্বল হয়ে এসেছে লোকটা, নড়াচড়া আর তেমন করছে না। তাকে নিয়ে সাঁতরে তীরে ওঠার চেষ্টা চালালো মুসা। মাত্র 50 গজ দূরে রয়েছে চোখা পাথরের দেয়াল। দুপাশ থেকে চেপে এসেছে। মাঝের সরু ফাঁক দিয়ে বয়ে চলেছে পানি। লোকটাকে নিয়ে ব্যস্ত থাকায় মুসা দেখলো না সেটা, কিন্তু রবিনের চোখ বড় বড় হয়ে গেল। ছেড়ে দাও মুসা, ছেড়ে দাও, নইলে তুমিও মরবে। জলদি এসে ধরো, আমি একলা পারছি না। কিছুতেই ছাড়বে না মুসা। বুঝতে পেরে প্রাণপণে সাঁতরে এগোলো অন্য দুজনে। কোনো মতে কাছে এসে চেপে ধরলো লোকটার হাত। 3 জনে মিলে টেনে টুনে তীরের কাছে নিয়ে এলো লোকটাকে। অল্পের জন্য বেঁচে গেল লোকটা। চোখা পাথরের দেয়াল থেকে মাত্র কয়েক গজ দূরে তীরে এসে উঠল ওরা। ভেজা মাটিতে চিৎ করে শুয়ে দেওয়া হলো লোকটাকে। চোখ মুদে রয়েছে সে, বেহুশ হয়ে গেছে বোধহয়। তাড়াতাড়ি ওর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের চেষ্টা চালালো কিশোর। কিছুক্ষণ পর হঠাৎ কেসে উঠল লোকটা। আমি কোথায়? চোখ মেলল লোকটা। ঘোলাটে দৃষ্টি, শূন্য চাহনি। ঠিক হয়ে এলো ধীরে ধীরে। আমি বেঁচে আছি, তাই না? আছেন, অল্পের জন্যই বেঁচেছেন, জবাব দিল কিশোর। সময় কি খারাপ যাচ্ছে আপনার? খারাপ? বিড়বিড় করল লোকটা। দুর্বল কণ্ঠ, কিন্তু রাগ চাপা পড়ল না। বলল, শুধু খারাপ বললে কম বলা হবে। কোনো মতে জীবনটাকে টিকিয়ে রেখেছি আমি। আস্তে আস্তে হাত নাড়ল কিশোর। সহজভাবে কথা বলুন। আপনি কে? এখানে কি করতে এসেছেন আপনি? আমি একজন বিপদে পড়া মানুষ স্যার। নাটক করতে করতে যেন নাটকীয় ভঙ্গিতে কথা বলার অভ্যাস হয়ে গেছে লোকটার। মাথা ঝাড়ল। তাকে তুলে বসানোর চেষ্টা করলো রবিন। আমার নাম নিভার ব্রাউন। চোখ নামিয়ে মাথা নাড়ল বিষণ্ণ ভঙ্গিতে। হ্যাঁ, থিয়েটার আর সিনেমার সেই নিভার ব্রাউন। চমকে গেলে তো? কারো কাছ থেকে কোনো জবাব না পেয়ে মুখ তুলে দেখলো ওদের শূন্য দৃষ্টি। আর্ট ফিল্ম বোধহয় দেখো না তোমরা, তাই না? মাথা নাড়লো 3 জনেই। তাহলে আর চিনবে কিভাবে? পচা নাটক আর ওই সিনেমা দেখলে কি আমার নাম জানা থাকে? আমার নাম তো জানা থাকার কথা নয়। যাকে, এখন আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও তো। আমাকে বাধা দিলে কেন তোমরা? আত্মহত্যা একটা অপরাধ মিস্টার ব্রাউন, কোমল গলায় বলল রবিন। আপনার পরিবারের কথা ভাবুন একবার। কঠিন হয়ে গেল লোকটার ধূসর চোখ জোড়া। দৃষ্টি যেন ধারালো ছুরির ফলার মতো ভেদ করে ঢুকে গেল রবিনের অন্তরে। পরিবার? সেই চরিত্রহীন মেয়ে মানুষটার কথা বলছো, যে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে হলিউডের এক ফিল্ম এডিটরের সঙ্গে? সরি মিস্টার ব্রাউন, আমি সত্যি দুঃখিত। আরে শোনোই না, আমার দুঃখের ইতিহাস শুরুই তো করিনি এখনো। আর্ট ফিল্ম খুব একটা হয় না আজকাল, ফলে কাজ পাওয়া যায় না। একজন নিয়মিত একটা বেতন দিয়ে যাচ্ছিলেন, এখন সেটাও গেছে। তাছাড়া মনের খোরাকে যদি গেল একজন মানুষের, বেঁচে থাকার আর কি অর্থ বলো?
জীবনের সবকিছু হারিয়ে আমার বয়সী একজন মানুষ বেঁচে থেকে আর কি করবে বলো? হ্যাঁ, কি করবে? আশেপাশের মাটিতে চোখ বলল সে। আমার ছুরি কই? পানির তলায়। কিশোর জানালো। নদীতে। শুনুন, ওসব পাগলামি চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে আসুন। গাড়ি আছে আমাদের, বাড়ি পৌঁছে দেবো আপনাকে। বিশ্রাম নিলেই মাথা ঠান্ডা হয়ে যাবে। আপনি এখন ভীষণ উত্তেজিত হয়ে আছেন। হবে না, হবে না। ওই ছুরিটা হারিয়ে তো মন আরো খারাপ হয়ে গেল। ওই ছুরিটা আমাদের পারিবারিক সম্পত্তি। আমার বাবার বাবা, তার বাবা, তার বাবার কাছ থেকে এসেছে ওটা। করলে কি তোমরা? আমাকে মরে তো বাঁচতে দিলেই না, মাঝখান থেকে ওরকম একটা সম্পদ খোয়ালাম। দুই সহকারীর দিকে তাকালো কিশোর, তারপর জোর করে ধরে তুলল ব্রাউনকে। কিছুতেই যাবে না লোকটা। শেষে অনেকটা হাল ছেড়ে দেওয়ার ভান করে ঘুরে দাঁড়ালো তিনজনে। পাহাড় বেয়ে উঠতে শুরু করলো। একবার দ্বিধা করে পিছু নিল ব্রাউন। অভিযোগের পর অভিযোগ করে চলল। সমস্ত দুনিয়ার উপর তার ঘৃণা জন্মেছে। তবে থামলো না আর। বন পেরিয়ে এসে দাঁড়ালো মোসার ভটভটানি জেলপি গাড়িটার কাছে। চাং থেকে উলের একটা শাল বের করলো মোসা। ব্রাউনের দিকে বাড়িয়ে দিল। ভেজা শরীর জড়িয়ে নিতে ইশারা করলো লোকটাকে। মোসা যখন ইঞ্জিন স্টার্ট দিল, শাল জড়ানো, এমনকি পেছনের সিটে রবিনের পাশে উঠে বসার কাজটাও সমাপ্ত হয়েছে লোকটার। ফোপাতে আরম্ভ করলো, যেন কত কষ্ট। প্লিজ মিস্টার ব্রাউন, মোসা বলল, এত ভেঙে পড়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কোথায় থাকেন আপনি বলবেন? 94 লেক ভিউ অ্যাভিনিউ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছল বেচারা ব্রাউন। আমার জীবন যদি রক্ষাই করলে আরেকটু উপকার করো, দয়া করে একটা টিস্যু পেপার দাও। একটা টিস্যু পেপার বের করে দিল কিশোর। গাড়ি চালিয়ে রকি বিচের একটা পুরনো অঞ্চলে ঢুকলো মোসা। শহরতলি দিয়ে চলেছে। সারা দুনিয়ার প্রতি এক নাগাড়ে অনর্গল অভিযোগ করে চলেছে ব্রাউন। মিস্টার ব্রাউন, আর সইতে না পেরে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল মোসা, দয়া করে একটু থামবেন, আমি গাড়ি চালাতে পারছি না। মাছ ধরার সরঞ্জামের একটা দোকানের পরেই তীক্ষ্ণ মোড়। উইন্ডশিল্ডের ওপাশে চোখ পড়তেই মুখ থেকে রক্ত সরে গেল ব্রাউনের। সাবধান, চিৎকার করে উঠল কিশোর। ভুল সাইড দিয়ে ধেয়ে আসছে আর একটা লাল স্পোর্টস কার। নাক বরাবর ছুটে আসছে যেন ওদেরকে গুঁতো মারার জন্যেই। সাই করে ডানে স্টিয়ারিং কাটলো মোসা। নাকের এক পাশ দিয়ে একটা গার্ড রেইলে গুঁতো মারলো গাড়িটা। প্রচন্ড ঝাঁকুনি খেলো। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে পাশ দিয়ে প্রায় গা ছুঁয়ে বেরিয়ে গেল লাল ল্যাম্বরগিনি গাড়িটা। বিচ্ছিরি একটা ধাতব আওয়াজ ভরে দিল যেন বাতাসকে। পথের পাশে গাড়ি থামিয়ে দিল মোসা। ফিরে তাকিয়ে দেখলো একটা টেলিফোন পোস্টে ধাক্কা লাগিয়েছে লাল গাড়িটা। ঠিক আছো তো? জিজ্ঞেস করলো কিশোর। আছি। উফ, বড় বাঁচা বেঁচেছি, মুসা বলে উঠল। দরজা খুলে লাফিয়ে নেমে লাল গাড়িটার দিকে দৌড় দিল তিন গোয়েন্দা। ক্ষতি তেমন হয়নি, শুধু সামনের দিকে খানিকটা জায়গার ছাল উঠে গেছে। আমিও ভালো আছি বুঝলে, জানলা দিয়ে উকি দিয়ে চেঁচিয়ে বলল পেছনের সিটে বসা ব্রাউন। তোমরা তো কিছুই জিজ্ঞেস করলে না আমাকে। আমার জীবনের কি কোনো দাম নেই? কানও তুলল না তিন গোয়েন্দা। ওরা গাড়ির কাছে পৌঁছে গেছে। এই সময় ঝটকা দিয়ে খুলে গেল বা পাশের দরজা। শোনা গেল তীক্ষ্ণ মেয়েলি চিৎকার, এই দেখে শুনে গাড়ি চালাতে পারো না? গাড়ি থেকে নেমে এলো এক তরুণী। বয়সে ওদের 1-8 বছরের বড় হতে পারে। লাল চুল, গলার 3টে সোনার হারকে ঠিক করলো। হাত দিয়ে ডোলে সমান করে দিল আটো জামশুটের ভাঁজ। নাকে সানগ্লাস বসানোর আগে একবার বিষ দৃষ্টি হানলো কিশোর, রবিন আর মুসার উপর। তারপর গটমট করে এগিয়ে এলো। মেয়েটাকে চেনা চেনা লাগলো কিশোরের। দেখো তোমরা আমার গাড়ির কি করেছ, ধমক দিয়ে বলল মেয়েটা। একেবারে শেষ। না, খুব একটা ক্ষতি হয়নি, মুসা বলল। তবে দোষটা তো আপনার। তোমার দোষ? দোষ যারই হোক। মেয়েটাকে শান্ত করার চেষ্টা চালালো কিশোর। এখন আর বলে লাভ নেই। আর গাড়ির যা ক্ষতি হয়েছে তার জন্যও চিন্তা নেই, বীমা কোম্পানি যা করার করে দেবে। আসল জিজ্ঞাসাটা কি জানেন? আসল জিজ্ঞাসাটা হলো আপনি যখন তখন হয়েছেন নাকি, ভালো আছেন?
দাঁত খিচিয়ে বলল মেয়েটা, তোমাদের চাঁদ মুখ দেখার আগে তো ছিলামই, কি যে বিপদে ফেলে দিলে। এখন গ্যারেজে খবর দিতে হবে, ট্যাক্সি নিয়ে যেতে হবে আমাকে, এমনিতেই দেরি হয়ে গেছে, ভালোই ঝামেলা বাঁধিয়ে দিয়েছো। আবার ড্রাইভিং সিটের কাছে গিয়ে দাঁড়ালো সে, ভেতর থেকে বের করলো একটা মোবাইল। কিশোর মনে করার চেষ্টা করছে মেয়েটাকে কোথায় দেখেছে। হ্যালো মার্লিন, ফোনে বলল মেয়েটা। হ্যালো, আরে জোরে বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি ডায়না। ডায়না কি? হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে ফোনটা প্রায় ছুঁড়ে ফেলে দিল। যাই কি করে এখন? হাঁটবো? দৌড়ে যাও, মুখে এসে গিয়েছিল কথাটা মশার, কিন্তু বলল না। মুখে বলল, আমার গাড়িতে করে যাবেন? তুমি চালাবে? তিক্ত কণ্ঠে বলল মেয়েটা। হ্যাঁ, যেতে পারি যদি ও চালায়। বুড়ো আঙুল দিয়ে কিশোরকে দেখালো ডায়না। কারণ আমার মনে হচ্ছে ও ভালো চালাবে। তোমাকে বিশ্বাস করতে পারছি না আমি। আবার গুঁতো লাগাবে হয়তো কারো গাড়ির সঙ্গে। কিশোরের দিকে একটা অদ্ভুত চাহনি দিয়ে কাজ ঝাঁকালো মোসা। ফিরে চলল গাড়ির কাছে। মুচকি হাসলো রবিন। মেয়েটার ব্যাপারে কৌতূহল বাড়ছে কিশোরের। কোথাও দেখেছে। ডাকলো, আসুন। ঝাঁকুনি দিয়ে মুখের উপরে এসে পড়া সিল্কের মতো নরম লাল চুলগুলো সরিয়ে দিল ডায়না। এগুলো মশার গাড়ির দিকে। আপনাকে চিনে ফেলেছি আমি, বলে উঠল কিশোর। আপনি ডায়না মর্গান, পত্রিকায় পড়েছি, পার্সোনালিটি ম্যাগাজিনে। কিশোরের বাক্যটা শেষ করে দিল ডায়না। হ্যাঁ, আমি সেই মেয়ে। উদ্ভট আর্টিকেল, তাই না? হেডিংটা কি দিয়েছে, পড়লেই গা জ্বলে আমার। ওটা একটা লেখা হয়েছে, গরু ছাগল কতগুলোকে নিয়ে ভরেছে পত্রিকা অফিসে। আহারে, আমার জন্যে কি দুঃখ ওদের। আমার বাবা মায়ের অকাল মৃত্যুতে কেঁদে কেটে অস্থির। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যত সব। কাছেই একটা ফোন বুথ দেখে এগিয়ে গেল ডায়না। ফোন ছেড়ে ফিরে এসে উঠল গাড়িতে, সামনের প্যাসেঞ্জার সিটে। এমন ভঙ্গি করলো যেন মিউনিসিপ্যালিটির ময়লার গাড়িতে উঠেছে। নাক কুচকে নির্দেশ দিল কিশোরকে, রকি বিচ মিউজিয়ামে যাও, জলদি। পেছনের সিটে তখন একেবারে গুটিয়ে গেছে ব্রাউন। মশার দেয়া শাল দিয়ে ঢেকে ফেলেছে আপাত মস্তক, মুখও দেখা যায় না। সানগ্লাসের ভেতর দিয়ে তার দিকে তাকালো ডায়না। ব্যাপার কি, রোগী নাকি? এই, কি রোগ হয়েছে তোমার? এইডস? ব্রাউনের প্রতিক্রিয়া খুব একটা হলো না। সামান্য নড়চড়ে বসলো শুধু শালের তলায়। তার পাশে গাদাগাদি করে বসলো মোসা ও রবিন। না, রোগী না, জবাবটা দিল কিশোর। খুব দুর্বল। তা মিউজিয়ামে কেন? মর্গানদের কালেকশন চেক করা হচ্ছে? মুখ দিয়ে বিচিত্র একটা শব্দ করলো ডায়না। চেক ফেক না, যেখানকার জিনিস সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই নাকি? আগ্রহ দেখালো কিশোর। পার্সোনালিটি তো বলছে যে মিউজিয়ামের অর্ধেক জিনিসই নাকি আপনাদের। নিয়ে গেলে খালি হয়ে যাবে তো ওটা? তা যাবে, পত্রিকা ভুল তথ্য দিয়েছে। অর্ধেক নয়, 60% আমাদের। এখন ওগুলো সব আমার সম্পত্তি। মিউজিয়ামে ফেলে রাখার পক্ষপাতী নই আমি। বাড়ি সাজাবো, নিজের বাড়ির দেয়ালে ঝোলাবো পেন্টিং গুলো। ওদেরকে দিয়ে রাখবো কেন শুধু শুধু? অর্ধেকের বেশি জিনিস মিউজিয়াম থেকে চলে যাচ্ছে দেখে কিউরেটরের মুখটা কেমন হবে আন্দাজ করতে চাইল কিশোর। নিজের চোখেই দেখতে পেল খানিক পরে। মিউজিয়ামের কাছে চলে এসেছে গাড়ি। দেখা গেল বাড়িটার পাশে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ওটার পেছনে জড়ো হয়েছে 5 জন লোক। 4 জনের পরনে ধূসর রঙের ইউনিফর্ম। বড় একটা বাক্স ট্রাকে তোলার চেষ্টা চালাচ্ছে। 5ম জনের গাট্টাগুট্টা শরীর, নীল স্যুট পরেছে, চোখে সরু তারের চশমা। 4 জনে ধরাধরি করে বাক্সটা ট্রাকের পেছনে নিয়ে গেছে। চিচিয়ে চলেছে নীল স্যুট, বারবার হাত নেড়ে কি যেন বোঝাতে চাইছে। রাগে লাল হয়ে উঠেছে চোখ মুখ। পাতলা হয়ে আসা সোনালি চুলের কয়েকটা গোছা এসে লেপ্টে রয়েছে ঘামে ভেজা কপালের উপর। লোকগুলোকে কাছ থেকে, অর্থাৎ যাকে বাক্স তোলা থেকে বিরত রাখতে চাইছে। এটাই বোধহয় শেষ বাক্স, আনমনে বিড়বিড় করলো ডায়না। হুকুমের সুরে কিশোরকে বলল, আহ, তাড়াতাড়ি চালাও না, মোটর সঙ্গে কথা বলা দরকার। ধনুকের মতো বাঁকা ড্রাইভওয়ে ধরে বাড়িটার পাশে এনে গাড়ি রাখলো কিশোর। একটানে দরজা খুলে লাফিয়ে নামলো ডায়না। কি হলো জুবেনার, ওদের ধমকাচ্ছেন কেন?
রুমাল দিয়ে কপালের ঘাম মুছল লোকটা। সরে যাওয়া চশমাটা আবার ঠেলে দিল নাকের উপর। মিস মর্গান, আপনার নিশ্চয়ই মনে আছে এই জিনিসগুলো মিউজিয়ামকে দান করে দেয়া হয়েছে। 30 বছর আগে দলিল সই করে দিয়েছেন আপনার দাদা। কিউরেটর হয়ে কি করে আমি এগুলো আপনাকে নিয়ে যেতে দিই বলেন তো? অসহিষ্ণুতা চলে গেছে ডায়নার। শান্ত কণ্ঠে বলল, জুভেনার, আপনিই বলেছেন ওই দলিলটা পাওয়া যাচ্ছে না। ছিল যে, তার ঠিক কি বলেন? ছিল, নিশ্চয় ছিল। খুঁজে বের করার জন্য আমাকে সময় দেবেন, তাই না? গত বছর আগুন লেগেছিল জানেন, তখন সমস্ত ফাইল ছড়িয়ে ফেলা হয়েছিল। ওসব কথা অনেক শুনেছি, বাধা দিয়ে বলল ডায়না। আমার বাবার উইলের কপি আপনি দেখেছেন। জিনিসগুলো এখন আমার সম্পত্তি এবং আমিও ওগুলো ফেরত চাই। অনেক দিনই তো রাখলেন, আর কত বলেন? নতুন করে সাজিয়ে নিন আবার। নতুন করে? মাই ডিয়ার লেডি, এটা মিউজিয়াম, বেডরুম নয় যে বললেই সাজানো হয়ে যাবে। এত দামি দামি ছবি, শিল্পকর্ম চাইলে কি সব পাওয়া যায়? আর ওসব জিনিস ছাড়া মিউজিয়াম বাতিল। মোলায়েম হেসে পরিবেশ হালকা করে ফেলতে চাইল ডায়না। কিশোর যতটা মাথামোটা ভেবেছিল মেয়েটাকে, এখন দেখলো ততটা নয়, বরং বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতী। আহা, এত মন খারাপ করছেন কেন? ডায়না বলল, অন্যভাবেও তো ভেবে দেখতে পারেন। 30টা বছর অন্যের জিনিস দিয়ে মিউজিয়ামের মান বাড়িয়েছেন, নাম কামিয়েছেন। এটা কি কম পাওয়া হলো? ওগুলো রাখতে পারলেই শুধু খুশি হব আমি। আপনি অত্যন্ত অন্যায় কাজ করছেন। আপনার বাবাও মেনে নিলেন না এটা। লোকটাকে ঠেলে সরানোর চেষ্টা করলো 4 জনের একজন। আহা মিস্টার জুভেনার, কি শুরু করলেন আপনি? সরুন না, ভীষণ ভারী এটা। সরুন, জায়গা দিন। ম্যাডাম যা বলছেন শুনুন। না, নিতে হলে আমার লাশের উপর দিয়ে নেবে। ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিতে গেল জুভেনার। আর একজনের পায়ে পা বেঁধে গিয়ে উল্টে পড়ে গেল লোকটা। গেল রেগে, গাল দিয়ে লাফিয়ে উঠে ঘুষি মেরে বসলো জুভেনারের চোয়ালে। পড়ে গেল জুভেনার। কিউরেটরকে পড়ে যেতে দেখে ছুটে এলো মিউজিয়ামের 3 জন কর্মচারী। এসেই যে লোকটা জুভেনারকে মেরেছে তার পেটে ঘুষি মারলো একজন, আর এক ঘুষি মেরে ফেলে দিল একটা বাক্সের উপর। চোয়াল জ্বলতে জ্বলতে চিৎকার করে উঠল কিউরেটর, এই কি করছো নিক? ওটার অরিজিনাল স্ট্যাচু, ভাঙবে তো। তার চিৎকার কানেই তুলল না কেউ। পাইকারি মারামারি শুরু হয়ে গেছে। মিস ডায়না মর্গানের শ্রমিক বনাম মিউজিয়ামের কর্মচারী। টেনে হিচড়ে বাক্স সরাতে ব্যস্ত হয়ে পড়ল জুভেনার। এত দ্রুত ঘটে গেল ঘটনা, কিছুক্ষণের জন্য যেন হতবুদ্ধি হয়ে গেল কিশোর। তারপর সংবিত ফিরল। চলো গিয়ে থামাই। রবিন, জলদি পুলিশকে ফোন করো। মুসা, তুমি এসো আমার সঙ্গে, বলে দৌড় দিল সে। একজন শ্রমিকের উপর থেকে নিককে টেনে সরিয়ে আনলো মুসা। ঘুরতেই দেখলো ঘুষি পাকিয়ে তার দিকে ছুটে আসছে আর একজন শ্রমিক। ঝট করে মাথা নিচু করে ফেললো সে। ঘুষিটা চলে গেল তার কাঁধের উপর দিয়ে। সোজা হয়ে জুজিৎসুর প্যাচ মেরে মাটিতে ফেলে দিল লোকটাকে। আরে থামুন থামুন আপনারা, কি শুরু করলেন? হ্যাঁ, চেঁচিয়ে উঠল কিশোর। কিন্তু কে শোনে কার কথা? পেছন থেকে এসে তাকে চাপড়ে ধরলো মিউজিয়ামের এক কর্মচারী। মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো, পারল না। কারাতের প্যাচে কুপকাত হলো। চোখ বড় বড় হয়ে গেছে ডায়নার। এরকম কিছু ঘটবে আশা করেনি। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে মশার গাড়িটার দিকে। কিছুক্ষণের মধ্যেই সাইরেনের শব্দ যেন মধু বর্ষণ করলো কিশোরের কানে। পুলিশের সাইরেন। ড্রাইভারের দিকে ফিরে তাকালো সে। 2টো গাড়ি চোখে পড়ল, পুলিশের। আগেরটাতে ড্রাইভারের পাশে অফিসার পল নিউম্যানকে বসে থাকতে দেখলো। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। বাতাসে ছড়িয়ে পড়ল টংটঙে যান্ত্রিক কণ্ঠ। পেট্রোল কারের মেগাফোনে কথা বলছে পল। পুলিশের নির্দেশ উপেক্ষা করার সাহস হলো না কারো। লড়াই থামিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল, যেন গোবেচারা কিচ্ছু করেনি। গাড়ি থেকে নেমে এলো পল আর তার সহকারী। আরেক দিক থেকে এলো রবিন। ফোন করতে গিয়েছিল রাস্তার মোড়ের একটা ফোন বুথে। ভ্যান থেকে নেমে লাফাতে লাফাতে ছুটে এলো মোসা। মিস্টার জুভেনার, জিজ্ঞেস করলো পল, কি হয়েছে? এই মালগুলো কার? মর্গানদের না? হ্যাঁ, জবাব দিল কিউরেটর। এই লোকগুলো জোর করে নিয়ে যেতে এসেছে। নাকি আপনি জোর করে রেখে যেতে চাইছেন? হ্যাঁ,
মিস মর্গানের সঙ্গে আগেই কথা হয়েছে আমার। দলিল যতক্ষণ দেখাতে না পারছেন, জিনিসগুলো রাখতে পারছেন না আপনি। আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু কিন্তু যা বলার আদালতে গিয়ে বলবেন, আমাকে বলে লাভ হবে না, বুঝতে পেরেছেন? পলের সঙ্গে তর্ক করছে কিউরেটর। রবিন চলে এলো কিশোরের পাশে। জোর একটা লড়াই যে হয়ে গেছে, লোকগুলোর নাক মুখের অবস্থা দেখে আন্দাজ করতে পারলো। শীষ দিয়ে উঠল আপন মনে, মাথার চুলে হাত বুলালো। মনে হয় মিসই করলাম। তা কেমন চলল? দারুণ, জবাব দিল মোসা, মুখে মৃদু হাসি। ছড়ে যাওয়া কোনোই জ্বলছে। তুমি ছিলে না বলে আমারও দুঃখ হচ্ছিল। কারাত আর জুজিৎসুর কি প্যাচগুলোই না কষলাম, দেখলে একেবারে মুগ্ধ হয়ে যেতে। কথা শেষ হলো না তার, তীক্ষ্ণ একটা চিৎকার শোনা গেল। ঝট করে ফিরে তাকালো সবাই ড্রাইভারের শেষ মাথার দিকে। মুসার গাড়ির গায়ে যেন সেটে রয়েছে যায় না। পেছন থেকে তার গলা চেপে ধরেছে এক জোড়া হাত। দৌড় দিল মুসা আর কিশোর। পেছনে রবিন চেঁচিয়ে উঠল, আরে ব্রাউন তো মেরে ফেললো মেয়েটাকে। ডায়নাকে সাহায্য করছে কিশোর। ইতিমধ্যে ব্রাউনের কলার ধরে টেনে তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলো মুসা। ডায়না, লেগেছে কোথাও? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কিশোর। না না, আমি ঠিক আছি, ফুপিয়ে উঠল একবার ডায়না। হাত চলে গেছে গলায়, যেখানটায় চাপ লেগেছে। শুধু মাথাটা কেমন যেন করছে। অনেক সহ্য করেছে এবার ডায়না মর্গান, চিৎকার করে বলল ব্রাউন। নাটকের সংলাপ বলছে যেন। আর নয়, তোমাকে আমি ছাড়ব ভেবেছ? সর্বনাশ করে দেব, খুন করব। দুহাত বাড়িয়ে এগোলো সে। ভয় পেয়ে গেল ডায়না, পিছিয়ে এলো এক পা। লাফ দিয়ে তার আর ব্রাউনের মাঝে চলে এলো কিশোর। বাধা হয়ে দাঁড়ালো মাঝখানে। পল আর তার সহকারীও পৌঁছে গেল ওখানে। ব্রাউনকে টেনে সরিয়ে নিয়ে হাত কড়া পরিয়ে দিল তার হাতে। কিশোরের দুপাশে এসে দাঁড়ালো মুসা আর রবিন। আমাকে ছাড়ুন অফিসার, আমার কোনো দোষ নেই, সংলাপ চালিয়ে গেল অভিনেতা। ও আমাকে বাধ্য করেছে এসব করতে। স্বপ্নেও যা ভাবতে পারিনি আমি, তাই করিয়ে ছেড়েছে আমাকে দিয়েও। ব্রাউনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পল। চকচক করে উঠল চোখ। ও, আপনিই সেই লোক না? হরর হাই স্কুল 3 নাটকটার যে 12টা বাজিয়েছে সে? আমার কোনো দোষ ছিল না, মাটির দিকে তাকিয়ে বলল ব্রাউন। পার্টটাই ছিল ওরকম বাজে। ডায়নার দিকে নজর দিল কিশোর। সত্যি ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, ভালোই আছি, গলায় জোর নেই। কিশোরের চোখে চোখে তাকালো, দৃষ্টিতে স্বস্তি দেখা গেল এতক্ষণে। থ্যাঙ্কস। হাত জ্বলছে মোসা, দাঁতের দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কামড়ে দিয়েছে ব্রাউন। জলতঙ্কই না হয়ে যায় শেষে, ভাবল সে। পাগলই মনে হচ্ছে লোকটাকে, পাগলা কুকুরে কামড়ায়নি তো? ধন্যবাদটা কিন্তু আমাকে দেওয়া উচিত ছিল, হালকা গলায় বলল মোসা। আপনাকে ছাড়িয়ে আনার সময় কামড়টা ব্রাউন আমাকে দিয়েছে, কিশোরকে দেখালো সে, ওকে নয়। শূন্য দৃষ্টিতে মোসার দিকে একটা মুহূর্ত তাকিয়ে থাকলো ডায়না। তারপর কিশোরকে বলল, লোকটা সাংঘাতিক, বদ্ধ পাগল। এই, আমি সব শুনছি কিন্তু, গর্জে উঠল ব্রাউন। মাত্র তো কয়েকটা বছর, এর মধ্যেই আমার সম্পর্কে ধারণা পাল্টে গেল। আপনি শান্ত হন মিস্টার ব্রাউন, বলে ডায়নার দিকে ফিরল কিশোর। একে চেনেন নাকি? শীতল দৃষ্টিতে ব্রাউনের দিকে তাকালো ডায়না। চিনি। ওর নাম ব্রাউন না, এনুডা, বার্ব এনুডা। আব্বার কাছে চাকরি করত। ওই পাপ মুখে ওদের নাম আর নিও না, চেঁচিয়ে উঠল এনুডা। সাহেব আর মেম সাহেব কত ভালো ছিলেন, তাদের ঘরে যে তোমার মতো একটা খান্ডারনি কি করে জন্মালো বুঝতে পারি না। 20টা বছর ওদের গাড়ি চালিয়েছি, অথচ একটা দিনের জন্য অসুখী হইনি। কত ভালোবাসতেন আমাকে, যেন একেবারে আপন ভাই। প্রাসাদ ছেড়ে অন্য কোথাও থাকতে দিতেন না। আরে মেয়ে, এত যে বড় বড় কথা বলো, তোমাকেও কি কমাদর করেছি নাকি আমি? কোলে পিঠে করে মানুষ করিনি। তোমাদের জন্য আমার থিয়েটারের ক্যারিয়ার নষ্ট করলাম। কড়া চোখে তাকালো ডায়নার দিকে। বিনিময়ে আমি কি পেয়েছি? হ্যাঁ, একটা আজীবন ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন তোমার বাবা, সেটাও তুমি বন্ধ করে দিয়েছ। তুমি কি মানুষ? যারা কাজ করে না তাদেরকে বেতন দিই না আমি, ডায়না বলল। আপনারাই বলুন, বসে বসে কি কারো টাকা নেওয়া উচিত? কিচ্ছু করে না, দিন রাত 24টা ঘন্টা টিভির সামনে বসে থাকে,
আর পুরনো ছবির ডায়লগ নকল করে। বেশ, আমি না হয় কাজ করি না, কিন্তু বাড়িতে অন্য যেসব কাজের লোক ছিল তাদেরকে দাঁড়িয়েছ কেন? সবাই কি অকাজের? দাঁড়াবেই তো। সবাই বাপের আমলের লোক যে। তোমার পার্টিতে যাওয়া, আড্ডা মারা, অকাজ কুকাজ সইতে না পেরে কিছু বলতে আসে যদি ওরা। হয়েছে হয়েছে, থামুন। হাত তুলল পল। মিস, ওর বিরুদ্ধে অভিযোগ করতে চান? হঠাৎ ভয় দেখা দিল এনুডার চেহারায়। দোহাই তোমার, ডায়না, এই কাজটা করো না। আমাকে রেহাই দাও। তুমি জানো আমি খারাপ লোক নই। মাঝে মাঝে আমার মাথাটা বিগড়ে যায়, তখন কি যে করে বসি। সময় খুব খারাপ যাচ্ছে তো। মাথা নাড়লো ডায়না। না অফিসার, ওসব নিয়ে আর মাথা ঘামাতে চায় না। আমি আশা করব এরপর থেকে ভালো হয়ে যাবে এনুডা। আমার ব্যাপারে আর নাক গলাতে আসবে না। অবাক হলো পল। বেশ, আপনি যখন বলছেন। হাত কড়া খুলে দিল এনুডার। থ্যাংক ইউ, মৃদু স্বরে বলল এনুডা। ঝাড়া দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করলো, যদিও লাভ হলো না খুব একটা। ভালো মতোই লেগে গেছে। চিবুক সোজা করে কারোর দিকে না তাকিয়ে হেঁটে চলে গেল। ওকে ছাড়াটা বোধহয় ঠিক হলো না, কিশোর বলল। মাত্র কয়েক ঘন্টা আগে আত্মহত্যার চেষ্টা করেছিল। মাথা ঠেকালো ডায়না। এতে অবাক হওয়ার কিছু নেই। মাঝে মাঝেই করে ওরকম। দেখে নেয় কাছাকাছি লোক আছে কিনা, থাকলে করে, যাতে সময় মতো ওকে থামাতে পারে ওরা। অভিনয় করতে পারেনি বলেই বোধহয় ওরই ক্ষোভ। মাথায় ছিট আছে, তবে কারো কখনো কোনো ক্ষতি করে না। এনুরা দৃষ্টির আড়ালে চলে গেলে পল বলল, লোকটা কি একটু ভালো লাগলো না আমার। হুঁশিয়ার থাকবেন, কিছু করলে সঙ্গে সঙ্গে জানাবেন আমাদেরকে। কিশোর, মিস মর্গানকে বাড়ি পৌঁছে দিতে পারবে? মোসার দিকে তাকিয়ে চোখ টিপলো একবার, হাসলো, তারপর সহকারীকে নিয়ে এগিয়ে গেল নিজেদের গাড়ির দিকে। উষ্ণ উজ্জ্বল একটা হাসি উপহার দিল কিশোরকে ডায়না। যেভাবে সামলেছ না পাগলটাকে, খুব ভালো লেগেছে আমার। আর ওই মিউজিয়ামের শয়তানগুলোকে যে সামাল দিলে, সে তো অবিশ্বাস্য। ও কিছু না। মোসার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করছে কিশোর। শোনো, কিশোরের হাত ধরে বলল ডায়না, আজ রাতে বাড়িতে একটা বিরাট পার্টি দিচ্ছি, তুমি এলে খুব খুশি হব। অযথাই কাশলো কিশোর। মুসা আর রবিনের দিকে তাকালো, চোখে অস্বস্তি। সেটা নজরে পড়ে গেল ডায়নার। তাড়াতাড়ি বলল, তোমার বন্ধুদেরও নিয়ে আসবে। মুহূর্তে চোখের আগুন নিভে গেল মুসার। চওড়া হাসি ছড়িয়ে পড়ল মুখে। হাত বাড়িয়ে এগিয়ে এলো। আমি মুসা আমান। খুশি হলাম, ডায়না বলল। ওকে? ওর নাম রবিন মিলফোর্ড, কিশোর বলল। পরিচয়ের পালা শেষ হলে ডায়নাকে বলল কিশোর, এখনো কি আমি গাড়ি চালাবো? মুসা কিন্তু অনেক বেশি ভালো চালায়, তাছাড়া গাড়িটা ওর। তা চালাক, নিমরাজি হলো ডায়না। কিন্তু ও চালালে ভটভটানি কি কিছুটা কমবে? হাসি চাপতে পারল না রবিন। কিশোর বলল, কি জানি, কমতেও পারে। হাজার হোক, ওর গাড়ি যখন। ওর কথা শুনতেও পারে। কি বলো মুসা? মাথা নাড়ল মুসা। সরি, আমি চালালে আওয়াজ বরং আরো বাড়বে। কিশোর গাড়িটার কাছে পর মানুষ, ওর সঙ্গে তো আর রাগঝাল দেখাতে পারে না, তবে আমার সঙ্গে হরহামেশাই দেখায়। আটকে উঠল ডায়না। বলো কি, আরো বেশি শব্দ করবে? থাক বাবা থাক, কিশোর তুমি চালাও। হাসি মুখে গিয়ে পেছনের সিটে উঠে বসলো মুসা। পাশে রবিন। ব্রাউন নেই এখন, ঠাসাঠাসি হলো না আর, আরামেই বসতে পারলো। পার্টিটা নিশ্চয়ই দারুণ জমবে আজ। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল মুসা। পায়ের মোজা খুলে কার্পেটে ছুঁড়ে ফেললো কিশোর। কি জানি, তোমার মতো এতটা ভাবতে পারছি না। তাক থেকে একটা পার্সোনালিটি ম্যাগাজিনের কপি নিয়ে এসে বিছানায় বসলো। বললে বিশ্বাস করবে না, বাথরুম থেকে বেরিয়ে এলো মুসা। যাই বলো, অত বড় বাড়ি কমই দেখেছি। বনের মধ্যে এরকম বাড়ি বানিয়ে বসে আছে কেউ কল্পনাই করতে পারেনি। ছবি আছে এখানে। পত্রিকাটা নাড়লো কিশোর, সেজন্যই বের করলাম। তাছাড়া আরো একটা জিনিসের কথা মনে পড়ল। কিশোরদের বাড়িতে কিশোরের বেডরুমে কথা বলছে ওরা। কি? কৌতূহলী হয়ে ফিরে তাকালো রবিন। মর্গানদের আরেক সংগ্রহ মারাত্মক বর্জিয়া ড্যাগার। পত্রিকাটা উল্টে দেখালো কিশোর। এই দেখো হেডলাইন। ওটাও ছিল মিউজিয়ামে, রত্ন বসানো একটা ছুরি। 400 বছর আগে ওটার প্রথম মালিক ছিল সেই নিষ্ঠুর ইটালিয়ান পরিবার।
বর্জিয়ারা, নাম শুনেছ নিশ্চয়ই। গোড়া ধার্মিক ছিল ওরা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসার ছিল। সবচেয়ে বড় কথা, ওরা ছিল ভয়াবহ খুনি। শোনা যায় ওদের এই ড্যাগারটা নাকি অভিশপ্ত। কি অভিশাপ? কণ্ঠস্বর খাদে নামিয়ে যেন ভয়াবহতা বোঝানোর জন্যই ফিসফিসিয়ে বলল মুসা, ছুরিটা ছোঁয়ার কয়েক মাসের মধ্যেই মারা যাবে ছুরির মালিক। অন্ধকার ম্যানশনের দিকে নিঃশব্দে এগিয়ে চলল তিন গোয়েন্দা। প্রাসাদের ছাদ থেকে উঠে গেছে চারটে মোচা আকৃতির মিনার, দুর্গের টাওয়ারের মতো। বিশাল গাড়ি বারান্দাকে ঘিরে রেখেছে আঙুরলতা আর ফুলের বেড। চারিদিকে যতদূর চোখ যায় ছড়ানো লন গিয়ে মিশেছে বনের সঙ্গে। আর কোনো বাড়িঘর চোখে পড়ে না। রাস্তার বাতাসে ছড়িয়ে পড়েছে জোরালো বাজনার শব্দ। দোতলার মস্ত চারটে জানালা দিয়ে উজ্জ্বল আলো এসে পড়ছে বাইরের সাইডে, ভোরের রোদের মতো। ইয়ার্ডে পিকআপটা পার্ক করে রেখে ভেতরে ঢুকলো তিনজনে। মোসার গাড়িটা আনার সাহস পায়নি ও। প্রচন্ড শব্দে পাড়া জাগিয়ে দিতে চায়নি। বলা যায় না, পার্টির লোক খেপে উঠতে পারে। ঢুকেই যেন ধাক্কা খেল মোসা। তার নীল স্যুট বেমানান লাগলো তার নিজের কাছেই। দুই ধরনের মেহমান আছে পার্টিতে, পরনে দুই ধরনের পোশাক। এক দলের পরনে অতিরিক্ত দামি ট্যাক্সিডো আর ইভিনিং গাউন, আর এক দলের পরনে স্যুট, তবে ওগুলোর দামও কম নয়। মোসারটা ওগুলোর কাছে কিছুই না। ফিটফাট পোশাক পরা একজন লোক মেহমানদের মাঝে দাঁড়িয়ে হলদে প্যাডে কি যেন লিখছে। খবরের কাগজের লোক হবে হয়তো। ফিসফিস করে বলল মোসা, সোসাইটি কলামিস্ট। আরে কিশোর, এসে গেছো, এসো এসো। জোর গুঞ্জনকে ছাপিয়ে ভেসে এলো ডায়নার কণ্ঠ, রবিন, মুসা, এসো তোমরা। অকারণেই হাসছে এক ঝাঁক লোক। তাদের মাঝ থেকে বেরিয়ে এলো সে। চমৎকার পোশাক পরেছে যায় না। ঘরের এই পরিবেশে পরিমনে হচ্ছে তাকে। কিশোরের হাত ধরে টেনে নিয়ে গেল কালচে বাদামি চুলওয়ালা এক তরুণের কাছে। 6 ফুটের ওপরে লম্বা, সিনেমার পর্দা থেকে নেমে এসেছে যেন। কিশোর, রবিন আর হচ্ছে মুসা। পরিচয় করিয়ে দিল ডায়না। আর এ হলো ডিন রুজভেল্ট। হ্যালো বলে হেসে হাত বাড়িয়ে দিল ডিন। ঝিক করে উঠল সাদা দাঁত। এত সাদা চোখ ধাঁধিয়ে দিতে চায়। তার পাশে দাঁড়িয়ে আছেন ছোটখাটো একজন মহিলা, সাদা চুল, বয়স 60-এর কাছাকাছি। তিন গোয়েন্দাকে যখন পরিচয় করিয়ে দিল ডায়না, মহিলার ভারী লেন্সের চশমার উপাশে ঝিলমিল করে উঠল যেন ধূসর সবুজ চোখ। আর ইনি হলেন, মহিলার পরিচয় দিল ডায়না, ডক্টর নরিয়ামা ডিলারয়, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আপনজন। এই দুনিয়ার সবার চেয়ে বেশি চিনি আমি ইনাকে। হাসার সময় কাঁধে ঝাঁকি লাগে ডক্টর ডিলারয়ের। আমার ব্যাপারে সবকিছুই খুব বাড়িয়ে বলে। ওয়েলকাম টু ক্লিফসাইড হাইটস। দিনের বেলা এসো একদিন। কি সুন্দর বাগান আছে ডায়নার, দেখবে। আরেকটা পরিচয় আছে ইনার, ডায়না বলল। ইনি আমার খালা, নরি খালা। চাকরি থেকে অর্ধেক অবসর নিয়েছেন বলা যায়। ক্লিফসাইড কান্ট্রি ক্লাবে এখন পার্ট টাইম কাজ করেন। বাকি সময় বাগানের যত্ন করেন। আমার বাগানেও, আবার নিজের বাগানেও। ফুল গাছের পাগল। সৌজন্য দেখিয়ে মাথা ঝাঁকালো কিশোর। চারপাশে তাকালো। বিশাল এক পার্লারে দাঁড়িয়ে আছে ওরা। দেয়ালে ঝোলানো অসংখ্য ছবি, সোনালি ফ্রেমে বাঁধাই। ঠাই নেই নেই অবস্থা। এক কোণে বুককেস আর সাইডবোর্ডের মাঝের ফাঁকে দাঁড়িয়ে আছে গ্রিক যোদ্ধার একটা মার্বেলে তৈরি বিশাল মূর্তি। এই সময় দরজার ঘন্টা বাজলো। ডেন, রান্নাঘর থেকে আরো কয়েকটা কাপ নিয়ে এসো প্লিজ, ডায়না বলল। তারপর এক্সকিউজ মি বলে দরজা খুলতে এগোলো। কালেকশনগুলো দেখলে এসো, তিন গোয়েন্দাকে আমন্ত্রণ জানালেন নরিয়ামা। ডায়নাকে বোঝানোর চেষ্টা করছি, এগুলো এখানে রাখা ঠিক না, মিউজিয়ামেই ভালো। তবে এখানে যতক্ষণ আছে দেখতে অসুবিধে নেই, এসো। ঘরের মাঝখান থেকে শুরু করে মার্বেলের মূর্তিটার কাছে গিয়ে শেষ হয়েছে এক টেনিস কোর্টের সমান খাবার টেবিল। সেটার দিকে লোলুপ নয়নে একবার তাকিয়ে নরিয়ামার সঙ্গে পুরনো সাইডবোর্ডটার দিকে এগোলো মোসা। খোদাই করা কাঠের বেদির উপর রাখা হয়েছে একটা কাচের বাক্স। ওটার কাছে দাঁড়িয়ে আছে চামড়ার জ্যাকেট পরা দুজন তরুণ আর একজন তরুণী। এক্সকিউজ মি নেলি, মেয়েটাকে বললেন ডক্টর। সরে দাঁড়ালো তিনজনেই। এগিয়ে গিয়ে আঙুল তুলে বাক্সের ভেতরটা দেখালেন তিনি। ভেতরে বেগুনি মখমলের গদির উপর শুয়ে আছে চমৎকার একটা ছুরি, লম্বা ফলা,
মূল্যবান পাথর বসানো সোনার বাট ঝকমক করছে উজ্জ্বল আলোয়। মর্গান কালেকশনের সবচেয়ে বিখ্যাত জিনিস এটা, নরিয়েমা জানালেন। বর্জিয়া ড্যাগার, নিশ্চয় নাম শুনেছ? ও এটাই, সাংঘাতিক বলে বাক্সের ডালা তুলে ছুরিটা বের করে আনলো নেলি। হঠাৎ গম গম করে উঠল আরেকটা কণ্ঠ। বলছিলাম না এইরকমই করবে, করছে কি দেখো না, এত দুর্লভ দামের জিনিসগুলোকে খেলনা ভেবেছে। ফিরে তাকালো তিন গোয়েন্দা। ছুটে আসছে জুভেনাল, পেছনে যায় না। নেলির হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে আগের জায়গায় রেখে দিল কিউরেটর। বাধা দিয়ে তখন অন্যায় করেছি মিস মর্গান, জুভেনাল বলল। ভাবলাম যাই, গিয়ে মাফ চেয়ে শান্তভাবে বোঝানোর চেষ্টা করি আপনাকে যে এইসব জিনিস ঘরে রাখা ঠিক নয়। ইশারায় ছুরিটা দেখিয়ে জিজ্ঞেস করলো, দাম কল্পনা করতে পারেন ওটা? মিষ্টি হাসলো ডায়না। নিশ্চয়ই। ছুরিটা বের করে হাতে নিল সে। ফলাটা উপরের দিকে তুলে ধরে ওটা নিয়ে এগোলো খাবার টেবিলের দিকে, মেহমানরা যেখানে রয়েছে। চোখের পলকে থেমে গেল গুঞ্জন। একেবারে চুপ সবাই, ফিসফিসানিটুকুও নেই। স্তব্ধতা ভাঙতে ভয় লাগছে যেন। এমনই ভঙ্গিতে খুব নরম গলায় বলল এক তরুণ, ডায়না, অভিশাপের কথা ভুলে গেছো? ওটার মালিক। ঝটকা দিয়ে পেছনে মাথা কাত করে ফেললো ডায়না। নেচে উঠল লাল চুল। হাহা করে হাসলো সে। জুবেনারের দিকে ফিরে ছুরিটা তার বুকে বসিয়ে দেওয়ার ভান করে বলল, জুবেনার, খুব খিদে পেয়েছে মনে হয়, দেব খাইয়ে? সাদা হয়ে গেল কিউরেটরের মুখ। ছুরি দিয়ে এক টুকরো পনির কাটলো ডায়না। সেটাকে ছুরির মাথায় গেথে বাড়িয়ে দিল জুবেনারের দিকে, মুখে ব্যঙ্গের হাসি। 8 সেকেন্ড পর দপ করে নিভে গেল ঘরের সমস্ত বাতি। মাঝপথে বন্ধ হয়ে গেল বাজনা। নিঃশ্বাস ফেলতে যেন ভুলে গেছে পার্টির সব লোক, যেন কোনোদিনই আর ফেলতে পারবে না। অন্ধকারে ধরাস করে পড়ে গেল কি যেন। তারপরেই শোনা গেল তীক্ষ্ণ চিৎকার, ডায়নার।